স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আখতার এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কাউন্সিল প্রশ্নে হেফাজতে গৃহ বিবাদ, চোরাই পথে কমিটি মানবে না শফি অনুসারীরা। গান পাউডার না পেট্রোল বোমায় বাসে আগুন, তদন্ত হচ্ছে। সিসিটিভি ফুটেজে গুরুত্ব। দুশো ১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল যুবলীগ, জায়গা হয়েছে নিক্সন ফাহিমেরও। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কালকের কাউন্সিল নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে হেফাজতে ইসলামে। সংগঠনটির যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহর দাবি, মূলধারাকে বাদ দিয়ে চোরাই পথে কমিটি গঠন করা হলে তা আলেম সমাজ মেনে নেবে না। এই কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে আরেক নেতা মঈনুদ্দিন রুহির দাবি, একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নেই সম্মেলনে ডাকা হয়েছে। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছেন না কাউন্সিল আয়োজকরা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার কর্তৃত্ব নিয়ে হেফাজতের দুই পক্ষের বিরোধের জের ধরে মৃত্যুর আগেই নিজ পদ থেকে সরে দাঁড়ান ৩০ বছর হেফাজতের আমিরের দায়িত্বে থাকা আহমদ শফি। পাশাপাশি দেন ছেলে আনাস মাদানিকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। তার মৃত্যুর পর সেই সংকট প্রকট হয় আরও। এ অবস্থায় রোববার কাউন্সিল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে আমির নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে দেখা দিয়েছে গৃহবিবাদ। কাউন্সিল বন্ধের দাবি জানিয়েছে সংগঠনের একাংশ। তাদের দাবি, আহমদ শফির অনুসারীদের একটি বড় অংশকেই সম্মেলনে ডাকা হয়নি। তারা বলছেন, কাউন্সিলে কারও একক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। যারা হেফাজতের শুভাকাঙ্ক্ষী নয়, হেফাজতের কল্যাণকামী নয়, এবং হেফাজতকে যারা হেফাজতের উত্থানকে এবং হেফাজতের যে একটা মহা জাগরণ সৃষ্টি করেছে, এই জাগরণের কারণে যারা ভীত সন্ত্রস্ত, যারা মনে করে হেফাজত তাদের জন্য থ্রেট, আমি মনে করি তারাই এই ধরনের ষড়যন্ত্রগুলি করছে। এই কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে নেতাকর্মীদের সেখানে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বে থাকা আরেক নেতা। তার দাবি, একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সম্মেলন ডাকা হয়েছে। কাউন্সিল যিনি আহ্বায়ক, তিনি হেফাজতের সদস্য নয়, এবং তিনি গত 2016 সালে হেফাজত থেকে পদত্যাগ করেছেন। যেহেতু উনি হেফাজতে ফিরে আসেন নাই, উনি কাউন্সিল ডাকার কোনো অধিকার রাখেন না। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছেন না কাউন্সিল আয়োজকরা। তারা বলছেন, কাউন্সিলের বিপক্ষে দাঁড়ানোরা শুধু নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। হেফাজতের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নাই। যারা বলে তারা একটা মিথ্যা বলছে, ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ উত্থাপন করছে। সব মহলকে দাওয়াত করা হয়েছে। দাওয়াত দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার আগে কেউ যদি অভিযোগ করে তাহলে সেটা অমূলক এবং সেটা হেফাজতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অংশ। নেতাদের পরস্পর বিরোধী এই অবস্থানে সংগঠন ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার ফয়সাল, কাউন্সিল বন্ধের দাবির বিষয়ে আয়োজকদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? আমরা আংশিক শুনছিলাম, তারা আসলে কি বলছেন, তাদের অবস্থান কি? আসলে আজকে আমরা দেখেছি চট্টগ্রামে সকালে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে হেফাজতের একটি পক্ষের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সেখানে হেফাজতের কয়েকজন কেন্দ্রীয় নেতা যেমন ছিলেন, একই সঙ্গে আমরা দেখেছি যে সাবেক যেই আমির গত সেপ্টেম্বর মাসে মারা গেছেন, যে হেফাজতের আমির আল্লামা মাহমুদ শফি, তার শ্যালক সহ তার যে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের পক্ষ থেকে সেই সংবাদ সম্মেলনে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে এবং কয়েকটি অভিযোগ উত্থাপন করা হয়েছে। তারা বলেছেন যে হেফাজতের যে আমির আল্লামা মাহমুদ শফিকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এমন একটি অভিযোগ করেছেন এবং সেই ঘটনার বিচারিক তদন্ত দাবি করেছেন। এবং একই সঙ্গে তারা বলেছেন, সামনে যেই আগামীকাল যে কাউন্সিলটি ডাকা হয়েছে হেফাজতে ইসলামের, সেই কাউন্সিলটি যারা ডেকেছেন এটি একটি অবৈধ পন্থায় ডাকা হয়েছে এবং এই কারণে তারা বলেছেন যে এই কাউন্সিলটি কোনো কারণেই বৈধ নয়।
কারণ হিসেবে তারা কয়েকটি যুক্তি উপস্থাপন করেছেন। কারণ আমরা দেখেছি সেই যে হেফাজতের যে সংবাদ সম্মেলন করা হয়েছে হেফাজতের নামে, সেখানে একজন যুগ্ম সম্পাদক মঈনুদ্দিন রুহি সেখানে উপস্থিত ছিলেন। তিনি দাবি করেছেন যে হেফাজতের 9 জন যুগ্ম সম্পাদক থাকলেও সেখানে এরই মধ্যে 7 জনকে কোনো ধরনের এই কাউন্সিলের দাওয়াত দেওয়া হয়নি, এবং একই সঙ্গে যেই নায়েবে আমির যারা রয়েছেন, প্রায় 35 জনের মতো নায়েবে আমির রয়েছেন, সেই নায়েবে আমিরদের মধ্যে অন্তত 23 জনকে এই কাউন্সিলের ব্যাপারে বলা হয়নি। এবং যেই হেফাজতের প্রচার সম্পাদক রয়েছে, যিনি হেফাজতের যে আমিরের যিনি ছেলে আনাস মাদানি, তাকেও দাওয়াত দেওয়া হয়নি। এবং হেফাজতের একটি বড় একটি অংশকে বাদ দিয়ে জামায়াত, শিবির সহ যেসব রাজনৈতিক দলগুলোর এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি পক্ষ যে পরিকল্পিতভাবে এই কাউন্সিলের আহ্বান করেছে বলে তারা মনে করেন। এবং তারা বলেছেন, সেই ক্ষেত্রে আমরা দাবি করেছি আসলে দুটি পক্ষ যেহেতু হেফাজতের ব্যানারে, তাদের এক পক্ষ বলছে তারা কাউন্সিল ডাকেননি, আরেক পক্ষ বলছে তারা কাউন্সিল আহ্বান করেছেন। সেক্ষেত্রে আমাদের যে সংবাদকর্মীদের প্রশ্ন ছিল আসলে আমরা কাদেরকে মনে করব আসল হেফাজত। তারা বলেছেন যেহেতু যারা ডেকেছেন তারা দলের অধিকাংশ নেতাকর্মীরা তাদের পক্ষে নেই, সেই জন্য তাদের সেই কাউন্সিলটি বৈধ নয়। আর যেহেতু হেফাজতের কোনো মজলিসে সুরা নেই এবং কেন্দ্রীয় যে কমিটি আছে সেই কমিটির দায়িত্ব নেওয়ার কথা, যেহেতু কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য এই কাউন্সিলের ব্যাপারে জানেন না, সেই ক্ষেত্রে এই কাউন্সিলটি কোনো প্রকারে বৈধ হতে পারে না এবং একটি পক্ষ রাজনৈতিক অভিলাষ থেকেই এটি করছে। এবং তারা বলেছেন এই ব্যাপারে আগামীকাল তারা দেখবেন কি ঘটে, সেটি দেখার পরে তারা একটি সিদ্ধান্ত নেবেন। এবং যারা কাউন্সিলের আহ্বান করেছেন, কাউন্সিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে? আসলে আমরা দেখেছি যে হেফাজতের যে বিশেষ করে গত সেপ্টেম্বরে আল্লামা আহমদ শফি মারা যাওয়ার আগেও হাটহাজারী মাদ্রাসায় একটি ঘটনা হয়েছিল, যেটি হাটহাজারী মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে। এরপর থেকেই আমরা দেখেছি হাটহাজারী মাদ্রাসাকে ঘিরে প্রশাসনের একটি বাড়তি তৎপরতা সবসময়ই থাকে। এবং এখনও যেহেতু কালকে যে কাউন্সিল সেটি কিন্তু বেশ আলাপ আলোচনার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং প্রশাসনেরও বাড়তি তৎপরতা, তারা যে তৎপর থাকবেন সেই ধরনের ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন। এবং আমরা আশা করছি হয়তো কালকে প্রশাসনের বাড়তি তৎপরতা সেখানে দেখব। তবে শেষ পর্যন্ত কতটুকু যে প্রশাসনের তৎপরতা থাকে সেটি দেখার জন্য আসলে কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমরা কাউন্সিলের বিষয়ে আসলে যারা সেখানে আছে, যারা কাউন্সিল ডেকেছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন মূলত যেসব পক্ষ এর ব্যাপারে অভিযোগ তুলছেন তারা এরই মধ্যে আসলে হেফাজত থেকে অনেকটা অবাঞ্ছিত ঘোষণা হয়েছেন এবং তাদের দাওয়াত দেওয়ার প্রয়োজনও তারা মনে করছেন না। তো এই ছিল মোটামুটি হেফাজতের কাউন্সিলের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী ইফতেখার ফয়সালের সাথে। বাসে আগুনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। পুলিশ বলছে আগুন লাগানোয় গান পাউডার নাকি পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 14টি আর গ্রেপ্তার হয়েছেন 32 জন। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। অন্তত 5 বছর বন্ধ ছিল বাস পোড়ানো। আবার সেই ঘটনা ঘটল ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিনে। গত বৃহস্পতিবার রাজধানীতে 10টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেদিন থেকে একের পর এক মামলা ও গ্রেপ্তার করছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতিটি বাসে আগুনের ধরন একই রকম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন লাগানো হয়েছে দাহ্য পদার্থ দিয়ে। যেগুলো আমরা পেয়েছি আলামত হিসেবে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। সেগুলো আমরা যেখানে বিশেষজ্ঞ দ্বারা যে পরীক্ষার বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। এদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করে তারা কী কারণে এই ঘটনাগুলো ঘটালেন বা তাদের উদ্দেশ্য কী ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করব। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিছু কথোপকথন আমরা গোয়েন্দা সংস্থাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি বিশ্লেষণ করার দেখা যায় এই ফলাফল তারা মেনে নিতে পারেনি, সেই জন্যই হয়তো এরকম একটা ঘটনা ঘটিয়েছে। সবগুলি বিশ্লেষণ করে যারা এর সঙ্গে হোতা, যারা এগুলি করিয়েছে অবশ্যই তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিব। বৃহস্পতিবারের পর থেকে রাজধানীতে টহল ও চেকপোস্ট বাড়িয়েছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ নাকচ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না,
শনিবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন রাজধানীতে 10টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কয়েকশো জনকে আসামি করে মামলা হয়েছে 14টি, গ্রেপ্তার 32 এবং রিমান্ডে 28 জন। বাসে আগুনের দায় একে অপরের উপর চাপাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। 10টি বাসে তারা অগ্নিসংযোগ করেছে। বিএনপি কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। রাজধানীর বাসা থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাসে আগুনের ভিডিও ফুটেজে চেনা মুখ দেখা গেছে। সিরাজগঞ্জে নির্বাচন এবং ঢাকার 18 আসনে যে নির্বাচন হয়েছে সেদিনও একই কায়দা তারা ঢাকা শহরে 10টি বাসে তারা অগ্নিসংযোগ করেছে। সেই পুরনো কায়দা, সেই গান পাউডার। এদিকে দুটি উপনির্বাচনেরই ফল বাতিল করে আবারও ভোটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকারের মদদেই বাসে আগুন, অথচ দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। আমরা তীব্র ভাষায় এই নাশকতার আমরা নিন্দা করেছি, আমরা কার্যকর করেছি এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপি কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এখন পর্যন্ত বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, কারচুপির পরও ঢাকা 18 আসনের উপনির্বাচনে 14% বেশি ভোট দেখাতে পারেনি নির্বাচন কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 201 সদস্যের যুবলীগের কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নাম আছে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ ফজলে ফাহিমের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমতি নিয়ে তালিকাটি প্রকাশ করা হয়। এর আগে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সময় জানান, কমিটিতে এবার নতুন মুখের পাশাপাশি বিতর্ক মুক্তরা স্থান পাবেন। এর আগে গত বছরের 23 নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্য দিয়ে গঠিত হয় বহুল আলোচিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় মাইনুল হোসেন খান নিখিলকে। রাজধানীর মডেল ফার্মেসিতেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন ওষুধ। পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ ওষুধও। রাজধানীর উত্তরায় তাদের কারণ দর্শানো নোটিশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা চালানোয় 7টি ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উত্তরা 7 নম্বর সেক্টরের আবদুল্লাহ ফার্মেসি মডেল ফার্মেসি হিসেবে অনুমোদন নিলেও নেই কোনো ফার্মাসিস্ট। বিক্রি হচ্ছে অনুমোদনহীন ওষুধ। জন্মনিরোধক বড়ি ও কিছু ইনজেকশন বিদেশি ওষুধ হিসেবে বিক্রি হচ্ছে এই দোকানে, কিন্তু আমদানির কোনো কাগজ দেখাতে পারলেন না দোকানি। পরে স্বীকার করলেন এসব ওষুধ কেনা হয়েছে লাগেজ পার্টির কাছ থেকে। এই ওষুধটা আপনারা কিনেছেন কোত্থেকে? লোক বাইরে থেকে লোক এসে দিয়ে যায়, অপরিচিত, চিনি না। তুমি কে দিয়ে যায়? এটা আমাদের লাগেজ পার্টি এসে দিয়ে যায়, ওনাদের তো আমরা কন্ট্যাক্ট নাম্বার রাখি না। পাশেই ফারিহা ফার্মেসি, এখানে মিলল 2-3 বছর আগেই মেয়াদ শেষ হওয়া বেশ কিছু ওষুধ। কোম্পানিরা নিচ্ছে না, বিভিন্ন সময় ওরা নানা অজুহাত দেখাতে দেয়, এখন ক্লোজিং এর সময় রিটার্ন নেওয়া হবে না, এগুলা আপনার একটু সময় দেন, এইভাবে বলতে বলতে দেরি হয়ে গেছে। মূল্যটা কেটে দেওয়া কেন? স্যার, এটা আমাদের সাপ্লায়ার যে প্যাকেটটা দিয়েছে, প্যাকেটের ভিতরে এটা এই অবস্থায় আমরা ইনটেক প্রোডাক্ট। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের ফল্ট, না অথরাইজ সোর্স থেকে নেওয়া উচিত। একই এলাকার বাংলাদেশ সার্জিক্যাল ফার্মেসির কোনো লাইসেন্সই নেই। অবৈধ এই ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। ওনাদের ফার্মেসি 2টা, ওনারা ফার্মেসির লাইসেন্স কিন্তু শো করেছে এবং ওনাদের ফার্মেসির মালিক হলো ডাক্তার। ওনারা বলে যে ডাক্তারের লাইসেন্স লাগে, এই যে দেখে লাইসেন্স আছে। সারা দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা প্রায় 1.5 লাখ। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, ড্রাগ লাইসেন্স না থাকলে কোনো ফার্মেসি চালাতে দেয়া হবে না। কোনো ফার্মেসি ড্রাগ লাইসেন্সবিহীন আমরা এখানে চলতে দেবো না। ড্রাগ লাইসেন্স ইজ এ মাস্ট, এবং শুধু তাই না, সেখানে আপনার ফার্মাসিস্ট থাকতে হবে। সেটা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি অথবা ক্যাটাগরি সি, যে কোনো এক ধরনের একটা ফার্মাসিস্ট থাকতে হবে। অভিযানে অনুমোদনহীন ওষুধ জব্দের পাশাপাশি 7টি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সঠিক ব্যাখ্যা দিতে না পারলে ড্রাগ কোর্টে মামলা করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। হাসান মিসবাহ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে এখনও চলছে প্রায় ৩,০০০ অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। আগামী রোববারের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রায় অর্ধেক মানুষ সেবা নেয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকে। নিয়ন্ত্রণ না থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায়ই ওঠে অনিয়ম ও অব্যবস্থাপনার নানা অভিযোগ। সবশেষ আদাবরে মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। সারা দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নিবন্ধনের আওতায় আনতে গত 10 বছর বহুবার সময় বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষ 16 সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে বলা হয় এর আগেই কোনো প্রতিষ্ঠান নিবন্ধন না নিলে অবৈধ হিসেবে ধরা হবে। এতে সাড়া দিয়ে আবেদন করে 13,000 প্রতিষ্ঠান। তবে নিবন্ধন পেয়েছে 6,067টি হাসপাতাল, ক্লিনিক, আর আবেদনই করেনি 2,916টি। ইট উইল টেক টাইম, কারণ অনেক অবৈধ প্রতিষ্ঠান আছে আমাদের গড়ে। যদি আমি ধরি যে আমাদের এক একটা জেলায় 50টাও আছে, তাহলে 64 into 50 অনেক বিষয়। বাট আই থিঙ্ক উইদিন 6 or 1 year উই ক্যান ওভারকাম অল দিস ইস্যুস। সবচেয়ে বেশি 830টি অবৈধ হাসপাতাল চট্টগ্রামে, ঢাকায় এই সংখ্যা 642। এরপর ময়মনসিংহ ও রাজশাহীতে বেশি নিবন্ধনহীন হাসপাতাল। এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রয়োজনে সিলগালা করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে অভিযান। যাদের লাইসেন্স নবায়ন হয়নি, আমরা তাদেরকে নবায়নের জন্য চাপ দিচ্ছি। যত তাড়াতাড়ি পারবে তারা নবায়ন করেই কাজ করবে। অধিকাংশই প্রতিষ্ঠান যাদের নবায়ন আপডেটেড নাই, আমরা তাদের কার্যক্রমকে বন্ধ রাখছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অবৈধ কোনো হাসপাতাল চলতে দেয়া হবে না। যেহেতু তাদের কার্যক্রম চলছে, সেইগুলিকে আমাদের যে লোকাল প্রশাসন আছে, আমাদের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, সিভিল সার্জন, ইউএসএনএফ মহোদয়, এরা ক্লিনিকগুলি বন্ধ করবে। কোন জেলায় কতটি অবৈধ হাসপাতাল আছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানিয়ে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 10 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,173 জনের। 115টি ল্যাবে 24 ঘন্টায় 11,795 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,531 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.98%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,30,496 জনে। সুস্থ হয়েছেন আরও 1,462 জন। এ নিয়ে মোট সুস্থ 3,47,849 জন। করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত 20 জন সদস্যের মৃত্যু হয়েছে, আর অবসরপ্রাপ্তদের মধ্যে মারা গেছেন 179 জন। মৃতদের সবাই দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 15,902 জন। আক্রান্তদের মধ্যে 15,228 জন সুস্থ হয়েছেন। বাকি 475 জন বর্তমানে বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক সপ্তাহে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট 2 জন সদস্য করোনায় মারা গেছেন, আর করোনা শনাক্ত হয়েছে পরিবারের সদস্যসহ মোট 439 জনের। দশ দিনের চিরুনি অভিযানে 883টি স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে 24 লাখ টাকা। এবছরের মে থেকে প্রতি মাসে অভিযান চললেও সচেতনতার ঘাটতি দেখা গেছে নগরবাসীর মধ্যে। সিটি কর্পোরেশন বলছে, যেসব স্থাপনায় দ্বিতীয়বার এডিসের লার্ভা মিলছে সেখানে বেশি পরিমাণে জরিমানা করা হচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টরের নির্মাণাধীন এই ভবনে সেপ্টেম্বরে এডিসের লার্ভা পায় উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালত। 10,000 টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় ভবন মালিককে। কিন্তু আবারও সেই বাড়িতে এডিসের লার্ভা। এবার 50,000 টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করা হলো ভবনটি। সিরিয়াল ক্যান করতেছে, উনি বললো যে এরকম
ই পাইছে, লালা পাইছে। আমি তো এখানে থাকি না, দেখি না, কিন্তু তাদেরকে নিষেধ করা ছিল, তারা ম্যানেজটা করে নেই। এমন অনেক নির্মাণাধীন ভবনকে সতর্ক করার পরও মিলছে এডিসের লার্ভা। ফেলে রাখা টায়ার, পরিত্যক্ত ফিল্টার সহ বিভিন্ন পাত্রেও লার্ভার অস্তিত্ব মিলেছে। গত 10 দিনে 1,34,066 ভবনে অভিযান চালায় উত্তর সিটি। সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে মহাখালী ও উত্তরায়। যেসব নগরবাসী সচেতন হচ্ছে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি উত্তর ঢাকার। শুধু চিরুনি অভিযান নয়, নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাবার কথাও বলছে সংস্থাটি। লার্ভাগুলো ধ্বংস করে যখন দেখবে যে লার্ভাগুলো ধ্বংস পর্যায়ে গিয়েছে, তখন কিন্তু সাইটে আবার কাজ শুরু হবে। আমরা কিন্তু একটু আগে সাইটে কিন্তু আমরা সিলগালা করে তালা মেরে দিয়েছি, কাজ আমরা করতে দিচ্ছি না, কারণ এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করাটা রিস্ক হয়ে যাবে। তাহলে এই শাস্তিগুলো কিন্তু গতবার দিইনি, এবার কিন্তু এগুলো দেওয়া হয়েছে। আমরা কাজ করছি, পাবলিক সচেতন, কিন্তু কিছু কিছু মানুষ এখনও যথেষ্ট অসচেতন আছেন। তো এরাও আশা করি ঠিক হয়ে যাবে। বছর জুড়ে উত্তর সিটি 5,39,000 স্থাপনায় অভিযান চালিয়ে 4,260টি বাড়িতে এডিসের লার্ভা পেয়েছে। এ কারণে জরিমানা করা হয়েছে 81 লাখ টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যার সুষ্ঠু বিচার ও দ্রুত মামলার কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন রায়হানের মা সালমা বেগম। দুপুরে নিহত রায়হানের পরিবার ও আখালিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে রায়হানের মা বলেন, মামলার সুষ্ঠু তদন্ত হলেই প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন সহ সব অপরাধীর তথ্য বেরিয়ে আসবে। নির্যাতনকারী সব পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। গত 11 অক্টোবর রাতে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার যুবক রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে এনে নির্যাতন করা হয়। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত স্ত্রী বাদী হয়ে 12 অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। আমি সবার কাছে এটাই প্রার্থনা করব, যাতে আমার বাচ্চা ন্যায় বিচারটা যেন আমি পাই। আমি আর কিছু চাই না, এবং অতি দ্রুত বিচারটা যেন শুরু হয়, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। হাইটেক পার্ক অথচ নেই ডেডিকেটেড ইন্টারনেট সংযোগ। আবিষ্কারের আতুরঘর হওয়ার কথা থাকলেও 3 বছরে নেই কোনো উদ্ভাবন। যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এখনও খালি 38% জায়গা। তবে আইসিটি মন্ত্রণালয়ের প্রত্যাশা, আগামী 10 বছরে সত্যি আতুরঘরে পরিণত হবে এই পার্কটি। 2017 সালে যাত্রা শুরু করে বাংলাদেশের সিলিকন ভ্যালি খ্যাত যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। প্রত্যাশা ছিল আইটি সেক্টরে মেধা বিকাশ ও আবিষ্কারের আতুরঘর হবে এটি। তবে গত 3 বছরে প্রত্যাশার সিকিভাগও পূরণ হয়নি। 305 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্ক এখন পর্যন্ত বিনিয়োগ এসেছে মাত্র 60 কোটি টাকা। 50টি প্রতিষ্ঠান জায়গা বরাদ্দ নিল, বাস্তবে 38টি, যার মধ্যে 6টির কোনো কার্যক্রম নেই। সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান নেই বললেই চলে। যারা আছেন তাদের বেশিরভাগই প্রশিক্ষণধর্মী অথবা কল সেন্টার। অভিযোগ আছে বিদ্যুৎ বিল নিয়ে নেই শক্তপোক্ত ইন্টারনেট সংযোগও। 2,40,000 টাকা ডিমান্ড চার্জ দিতে হচ্ছে পিডিপিকে। সেই সাথে আমাদের কিছু সিস্টেম লসও আসে, যার কারণে পার ইউনিট কস্ট বাণিজ্যিক রেটের চেয়ে বেশি পড়ে যায়। ইন্টারনেট সার্ভিস হচ্ছে, হ্যাঁ, এখানে তারা টাকা খরচ করে নিচ্ছে, বাট এটাকে যদি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম করা যায়, যে একজন ইনভেস্টর আমাদের কাছ থেকে স্পেস নিল, সাথে সাথে সে হচ্ছে ইন্টারনেট উচ্চতর গতির ইন্টারনেট পেয়ে গেল, তাহলে তারা দ্রুততার সাথে হয়তো আগাতে পারবে। অন্তত 5,000 কর্মসংস্থানের আশা নিয়ে যাত্রা শুরু করেছিল এই হাইটেক পার্ক। বর্তমানে কাজ করছেন 1,500-এর মতো কর্মী। আইসিটি প্রতিমন্ত্রী অবশ্য 3 বছরের অগ্রগতিতে সন্তুষ্ট। সময় তো মাত্র 3 বছর এখনো পূর্ণ হয়নি। আপনি যদি খেয়াল করেন যে সিলিকন ভ্যালি আমেরিকার 62 বছর লেগেছে সেখানে একটা কালচার তৈরি করতে। ভারতে 80-র দশকে তারা প্রথম হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা শুরু করে। 40 বছর লেগেছে ভারতের এই আইটি পার্কগুলো প্রতিষ্ঠিত হতে। আমাদের সেখানে কেবলমাত্র 3 বছর হলে আমরা শুরু করেছি। আমি ভীষণভাবে আশাবাদী যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই যশোরটা একটা আইটি হাব হিসেবে সারা বাংলাদেশের কাছে পরিচয় লাভ করবে। পার্কটির মূল 15 তলা ভবনে 1,37,000 বর্গফুট জায়গা ইজারাযোগ্য। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া প্রায় 95,000 বর্গফুট। সে হিসেবে এখনও 38% জায়গা খালি পড়ে আছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর। ব্যবসা পদ্ধতি সহজ করতে হলে সবার আগে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের। ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুনির্দিষ্ট ছাড় দিতে এনবিআরের প্রতি আহ্বান তাদের। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক অনলাইন আলোচনায় এসব আহ্বান জানান ব্যবসায়ীরা।
এ সময় ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে কাজ চলছে বলে জানান এনবিআর কর্মকর্তারা। ব্যবসাবন্ধ পরিবেশ নিশ্চিত করতে ভ্যাট আইন প্রণয়ন করা হলেও নানা জটিলতায় এর সুফল পাচ্ছে না সরকার এবং ব্যবসায়ীরা। অনলাইনে ভ্যাট রিটার্ন জমার প্রক্রিয়ায় কাগজে কলমে হেল্পলাইন থাকলেও সেখানে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এছাড়া এনবিআর এর অনেক প্রকল্প চালু না হওয়ায় গতি কম রাজস্ব আদায়। শনিবার ডিসিসিআই আয়োজিত এক অনলাইন আলোচনায় ভ্যাট আইনের বিস্তারিত তুলে ধরেন বক্তারা। সে সময় করদাতাদের অনলাইনে ভ্যাট রিটার্নে আগ্রহী করে তুলতে জটিলতা কমানোর আহ্বান জানান তারা। এ সময় কিউআর কোডের মাধ্যমে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনতে কাজ চলছে বলে জানান ঢাকা চেম্বারের সভাপতি। ব্যবসায়ী হিসেবে কিন্তু আমরা সবাই চাই ট্যাক্স দিতে, মানে একটা মিসকনসেপশন আছে যে ব্যবসায়ীরা চায় না ট্যাক্স দিতে, আমরা কিন্তু চাই। বাট ইফ ইটস রেশনাল আর যদি যত সহজভাবে দেওয়া যায়, এটা কিন্তু মানে ইতিবাচক একটা জিনিস। কিউআর কোড নিয়ে কাজ করছে, কিউআর কোডের মাধ্যমে ট্যাক্স নেটটা কেন্দ্র করে ওয়াইডেন করা যায়, একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি আমরা। ভ্যাট আদায়ে অনিয়ম দূর করতে কাঠামোগত সংস্কার এবং তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বলেও জানান তারা। ভ্যাট প্রদানের প্রক্রিয়াটাকে সহজ করতে হবে এবং আরো যে ক্ষেত্রে কিছুটা অনিয়ম বা অসামঞ্জস্য চোখে পড়ছে সেগুলো সহজ করতে হবে। আমরা পুরানো সমস্যার সমাধান করলে আমাদের প্রত্যাশা আরো বেড়ে যাবে, আমাদের অর্থনীতির স্ট্রাকচারটা চেঞ্জ হবে, নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হবে। বর্ধিত রাজস্ব, জিডিপি গ্রোথ বৃদ্ধি, আমার ইকোনমিক পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি, মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন, এই দিক থেকে আমার যে লক্ষ্যমাত্রা, এর সাথে ব্যবসার অর্থনীতির যে চাকাটা স্লথ হয়ে যাওয়ার যে দ্বিমুখী বিপরীতমুখী দুটি ধারা, সেই ধারার মাঝে সমন্বয় করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। আলোচনায় কর হার কমানো, রিফান্ড প্রক্রিয়া সহজ করা সহ এসএমই খাতের ব্যবসায়ীদের সুনির্দিষ্ট ছাড় দিতে এনবিআর এর প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের নতুন সরকার নিয়ে বাংলাদেশ আশাবাদী, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সুচির নেতৃত্বাধীন মিয়ানমারের নতুন সরকার রোহিঙ্গা ইস্যুতে বদনাম ঘোচাতে বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার সহ অন্যান্য দেশও এ ব্যাপারে সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের প্রসার ঘটবে এবং নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ হবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের বিশ্বাস যে, কারণ তাদের মায়ানমারের প্রয়োজনেও ওদের নিয়ে যাবে, আর ইলেকশনে এখন আবার অংশ আসছেন শক্তিশালী হয়ে। এখন তো তিনার যথেষ্ট সময় আছে তাদের দেশের লোকগুলোকে ফেরত নিয়ে যে বদনামটা হয়েছে সেই বদনামটা গুছানোর জন্য। এবং আমার বিশ্বাস যে পৃথিবীর অন্যান্য দেশ এ ব্যাপারে সাহায্য। 24 নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। কোভিড-19 নিয়ে সতর্কতা এবারও থাকছে না দর্শকদের প্রবেশাধিকার। টুর্নামেন্টের ফাইনাল 18 ডিসেম্বর। মহামারীর সময়ে প্রাণের তাগিদেই মাঠে ফিরেছিল ক্রিকেট। প্রেসিডেন্ট কাপের অক্ষত সুরক্ষা বলয় দিয়েছে আত্মবিশ্বাস। সেই অনুপ্রেরণাতে এবার পালা টি-20 ক্রিকেটে। 24 নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-20 কাপ। প্রথম ম্যাচের দুই প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। ছোট ফরম্যাটে বাড়ছে দল, ক্রিকেটার, রং। তার পাশাপাশি ভাবতে হচ্ছে মহামারী পরিস্থিতি নিয়ে। কোভিড-19 নিয়ে সতর্কতায় এবারও মাঠে প্রবেশাধিকার পাচ্ছেন না দর্শকেরা। টুর্নামেন্টের মোট ম্যাচ 24। প্রাথমিক পর্বে প্রতিদিন ম্যাচ 2টি করে। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টটা শুরু হচ্ছে 24 নভেম্বর এবং শেষ হচ্ছে 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর ফাইনাল ধরা হয়েছে এবং 19 ডিসেম্বর আমরা রিজার্ভ ডে রেখেছি। দর্শকদের কথা চিন্তা করে এবং সবাই সেফটির কথা চিন্তা করে আমরা দর্শক অ্যালাউ করব না। যে সিরিজ বাতিল হওয়াতে ভাগ্য খুলেছে ঘরোয়া ক্রিকেটের। সেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আলোচনা চলছে এই পর্বেও। ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টিন শর্ত শিথিল করে সমালোচনার মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে তাতে যোগ না দিয়ে পুরো বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বিসিবি। আমাদের এখানে যেভাবে টেস্ট করার কথা, খেলা শুরু হওয়ার আগে টেস্ট করে চলে যাওয়ার কথা ছিল, ওইখানেও প্রতি সপ্তাহে এবং 3 দিন পরে যেভাবে টেস্ট করে মাঠে নামার কথা ছিল, সেদিক থেকে আমি বলবো কোনো ঝুঁকি ছিল না। সেইটাই আমাদের একটা সুযোগ ছিল এবং তারা নিতে পারত।
টি-20 কাপে 5 দলের কোচের দায়িত্বে থাকছেন স্থানীয়রা। তবে টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আসর শুরুর আগে তিনি ফিরবেন দেশে। প্রেসিডেন্ট কাপে হতাশার পর এবার হয়তো ভাগ্য ফিরছে ব্যাটসম্যানদের। পাওয়া গেছে ব্যাটিং সহায়ক উইকেটের প্রতিশ্রুতি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি নেপাল। সেই ধারায় ফুটবলারদের কাছে দ্বিতীয় ম্যাচেও জয় চান কাজী সালাউদ্দিন। আর সেটা হলেও 2-0 ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। আর সেটা হলে আরও বড় পুরস্কার অপেক্ষা করছে জানিয়েছেন বাফুফে বস। ফুটবলের দিন শেষে জয়টাই আসল, তাও আবার 9 মাস পর। সব মিলে নেপালের বিপক্ষে 2-0 গোলের জয়ে বাংলাদেশের ফুটবলে বইছে স্বস্তির হাওয়া। প্রথম ম্যাচ জয়ে বাফুফের পক্ষ থেকে 10 লাখ টাকা পুরস্কার পাচ্ছে খেলোয়াড়রা। 17 নভেম্বর দ্বিতীয় ম্যাচ। প্রথম কোনো সিরিজ জয়ের হাতছানি বেঙ্গল টাইগারদের সামনে। তেমনটা হলে আরও বড় পুরস্কারের কথা জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে কি সেই পুরস্কার, সেটা খোলাসা করেননি তিনি। We go match by match, performance by performance. I wish আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ছিল বিলাতের মতন বা ব্রাজিলের মতন, তাহলে আমি প্লেয়ারকে আরও দিতে পারতাম। ওদের রেজাল্ট আমার বাজেট দুটো মিলে আমরা ডিসিশনটা দিয়েছি। সো পসিবলি চ্যাম্পিয়ন হলে তুমি কিছু পাবে। ডিসেম্বরের শুরুতে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। তার আগে এই জয় ফুটবলারদের মনোবল বাড়াবে। 2022 বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে অবশ্য ডিফেন্সিভ সালাউদ্দিন। কাতার আজ থেকে আরো 3-4 মাস আগের থেকে ট্রেনিং করছে। আর আপনারা সবাই জানেন কাতার ইজ ওয়ার্ল্ড কাপ হোস্ট, ইটস এশিয়া চ্যাম্পিয়ন। সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ম্যাচ। আমি আশা করব ছেলেরা রেসপেক্টেবলি খেলে আসে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের চতুর্থ মেয়াদের শুরুটা জয় দিয়ে রাঙিয়ে দিয়েছেন জীবন সাদরা। আর নেপালকে দ্বিতীয় ম্যাচ হারানোর মাধ্যমে র্যাঙ্কিংয়ের উন্নতিও দেখছে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ফুটবল উন্নয়নে পাইপলাইনে খেলোয়াড় তৈরির বিকল্প নেই। আগামী 4 বছর নির্দিষ্ট এই জায়গাটিতে বেশি গুরুত্ব দিতে চান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। আর একাডেমি সহ ফুটবলকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে স্পোর্টসের। শেষ দুইবারের হারের স্মৃতি ভুলে নেপালের বিপক্ষে জয় স্বাভাবিকভাবেই চাঙ্গা করেছে দেশের ফুটবলকে। তাই তো শনিবার বাফুফের সভাপতির সাথে বৈঠকে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান সহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। মূল এজেন্ডা জাতীয় দলের পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় তৈরি করা। সেজন্য এখন থেকেই পরিকল্পনা গোছানোর কথা জানালেন কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। ন্যাশনাল টিমকে ফিডিং দিতে গেলে আমাদের যেটা প্রয়োজন, আমাদের পাইপলাইনে প্লেয়ার থাকতে হবে। আর পাইপলাইনে প্লেয়ার থাকতে হলে আমাদেরকে খুব ভালোভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে। আশা করি খুব শীঘ্রই আমাদের সেই ক্যাম্প চালু হবে এবং আমরা সেই ক্যাম্প থেকে পর্যাপ্ত প্লেয়ার ট্রেনিংয়ের ব্যবস্থা রাখব। যেই খেলোয়াড়দের নিয়ে এত পরিকল্পনা, তার বড় একটা অংশ উঠে আসবে বাফুফে একাডেমি থেকেই। ফর্টিস গ্রুপও প্রস্তুত খেলোয়াড়দের সব ধরনের সুযোগ সুবিধা দিতে। যতটুকু প্রফেশনাল লেভেলে করা যায় ইন্টারন্যাশনাল মানের, এবং আরেকটু বিগার ওয়েতে, লাইক এজ গ্রুপ বাড়ানো, প্লেয়ার কোয়ান্টিটি বাড়ানো, আরও ডিস্ট্রিক্ট লেভেল থেকে আরও হান্টিংটা আরেকটু মোর ম্যাক্রো লেভেলে হান্টিং করার জন্য। সো করেই আমার মনে হয় লাইক আমরা যদি এবার একাডেমিটা করতে পারি ভালো মতো, এইটার রেজাল্ট আগামী 2-3 বছরের মধ্যে আরও বেশ ভালো লেভেলের রেজাল্ট চলে আসবে আমাদের। বিগত কয়েক বছর ধরে দেশের ফুটবলের সাথে যুক্ত আছে কে স্পোর্টস। সামনের দিনগুলোতেও সফলভাবে দেশের ফুটবলের সাথে থাকতে চায় এই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। কে স্পোর্টসের পক্ষ থেকে আগামী বছর আমাদের সাফ করার ইচ্ছা আছে, এবং যদি সিচুয়েশন ভালো হয় ডেফিনেটলি ইনশাআল্লাহ বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা যে দুটো টুর্নামেন্ট আমরা করে থাকি সেই দুটো টুর্নামেন্টে অবশ্যই আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূল ফুটবল উন্নয়নে জোর দেওয়ার কথা আগেই জানিয়েছিল বাফুফে। এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে কালী পূজা বা শ্যামা পূজা। পূজার আয়োজন নিয়ে জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, ঢাকেশ্বরীতে এখন কি আয়োজন চলছে, আর এই করোনার সময় স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হচ্ছে?
ঢাকেশ্বরী থেকে কিন্তু আমি এখন রমনা কালী মন্দিরে অবস্থান করছি। রমনা কালী মন্দিরে আপনাকে দেখাতে চাই যে কালী পুজোর যে বলা হয় এটা হলো শক্তির আরাধনার একটি পুজো, এবং এখানে আমি দেখাতে চাই যে এখানে সবাই কিন্তু তার যে পূর্বপুরুষ বাবা মা ঠাকুরদাদা ঠাকুমা এদের আরাধনায় কিন্তু এখানে প্রদীপ প্রজ্বলন করছে। এখানে প্রচুর সংখ্যক পুণ্যার্থী এসেছে, ভক্তরা তাদেরকে এখানে আলো জ্বালিয়ে এবং তারা কিন্তু প্রার্থনা করছে যে করোনাকালীন এই সময়টাতে যেন সব ধরনের করোনা সহ সব ধরনের অন্ধকার দূরীভূত হয় এবং এখানে যেন আলো প্রজ্বলিত মাধ্যমে পৃথিবী আলোকিত হয়। এবং আরেকটি জিনিস আপনাকে আমি বলতে চাই যে এখানে যে সন্ধ্যা 6:30টার সময় এখানে কিন্তু সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল। দীপাবলির আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছিল এখনই সেই সন্ধ্যা থেকে, এবং এখনও কিন্তু সেই প্রদীপ প্রজ্বলন চলছে। ভক্তরা বিভিন্ন আরাধনা করছেন মায়ের কাছে। আর এই রমনা কালী মন্দিরে পুজোর কিন্তু শুরু হবে 12টার সময়, 12:01 এখানে পুজো শুরু হবে এবং এরপরে এখানে প্রসাদ বিতরণ করা হবে পুজো শেষে রাত 4টার পর থেকে। এখন ভক্তিমূলক গান চলছে। এছাড়া শ্রী শ্রী শ্যামা মায়ের যে পুজো সেটা 12:01 শুরু হবে এবং 3টা পর্যন্ত চলবে। তারপরে রমনা কালী মন্দিরে কিন্তু প্রতি বছরের মতো রমনা কালী মন্দিরে যে পাঠা বলির যে একটি রেওয়াজ আছে সেই বলিটা কিন্তু 4টার সময় রাত 4টার সময় হবে এবং তারপরেই কিন্তু প্রসাদ বিতরণ করা হবে। আপনাকে আমি দেখাতে চাই যে এখানে এই সময়টায় প্রচুর ভক্ত আসছেন, তারা দেবীর আরাধনা করছেন। আর আরেকটি জিনিস যেটা বললাম যে আজকে কালী পুজোর সঙ্গে কিন্তু দীপাবলি অনুষ্ঠান। এই দীপাবলি অনুষ্ঠানে এখানে সাধারণত প্রত্যেকটা মানুষ তাদের যে পূর্বপুরুষ বাবা মা বা মৃত ব্যক্তির শান্তির আরাধনা করে থাকেন, শান্তির জন্য এখানে তাদের আত্মার শান্তি কামনা করেন এবং এখানে তারা কিন্তু তাই করছে। এছাড়া পরিবারের যে জীবিত সদস্যরা আছে তাদের যেন ভালো হয় তাদের জন্য কিন্তু তারা এখানে প্রার্থনা করছেন। আর আরেকটি জিনিস জানিয়ে রাখি যে মা কালী হলো শক্তির দেবী বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এবং সেই শক্তির দেবীর কাছে সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে এবং করোনাকালীন এই সময়টাতে করোনার যে একটি থাবা, এই করোনার থাবা থেকে মুক্ত হয়ে পৃথিবী একটি সুখী সুন্দর পৃথিবী রূপে যেন আবির্ভূত হয় সেই প্রার্থনাই কিন্তু এখানকার ভক্তরা করছেন। রমনা কালী মন্দির থেকে জানাচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। অর্থের অভাবে ঘুরে দাঁড়াতে পারছেন না করোনায় ক্ষতিগ্রস্ত অনেক নারী উদ্যোক্তা। ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনার অর্থ নারীদের দিতে নারাজ বলছে নারী উদ্যোক্তাদের সংগঠন বয়েন্ট। প্রণোদনার অর্থ বিতরণ না হলে অভিযোগের ভিত্তিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালো বাংলাদেশ ব্যাংক। আর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নারী উদ্যোক্তাদের প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পরামর্শ বিশ্লেষকদের। 2004 সালে সোফা ও বাঁশের অন্যান্য আসবাবপত্র বানানোর কাজ শুরু করেন আনোয়ারা। স্বামীর অসুস্থতার পর স্বল্প পুঁজি নিয়েই সংসারের হাল ধরেন শক্ত হাতে, কিন্তু করোনা সংকটে বন্ধ রাখতে হয়েছে তার ব্যবসা। আনোয়ারার মতো অবস্থা তৌফিকুন্নেসা লাকির। বুটিক ও পার্লারের আয় দিয়ে সংসার চালাতেন তিনি। এখন করোনায় বন্ধ সব কাজ। ব্যবসা আবার চালু করতে হিমশিম খাচ্ছেন এই দুই নারী উদ্যোক্তা। প্রণোদনার জন্য ব্যাংকের কড়া নাড়লেও পাননি কোনো সাড়া। আমার সব বন্ধ হয়ে গেছে, কারণ একটাই যে আমার কাছে এখন আর কোনো টাকা নাই। সহযোগিতা যদি ব্যাংক যদি আমাদেরকে করতো তাহলে আমরা ইতিমধ্যে ব্যাংক থেকে আমরা কিছুটা নিয়ে আমাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে পারতাম। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন জানায়, ব্যাংকগুলো নানা অজুহাতে নারী উদ্যোক্তাদের ঋণ দেয় না। দেশের ৭৮ লাখ নারী উদ্যোক্তাদের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত ১৭৮ জন পেয়েছেন প্রণোদনার অর্থ। তারা বলছে যে আজকে এটা কালকে সেটা, এবং তারা বারবার জোর দিচ্ছেন তাদের যে হেড অফিস, প্রত্যেকটা ব্যাংকের যে হেড অফিস থাকে সেখান থেকে কোনো নির্দেশনা নেই প্রণোদনা দেওয়ার জন্য নারী উদ্যোক্তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা হিসেবে ১,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোনো ব্যাংক এই ঋণ দিতে অস্বীকৃতি জানালে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
যেহেতু আমাদের একটা সার্কুলার করা আছে, এই সার্কুলার আওতায় যদি তারা এইরকম কোনো নির্দেশনা থাকে এবং তারা যদি এটা না দিয়ে থাকে, তাহলে যদি আমাদের কাছে জানানো হয় তাহলে অবশ্যই আমরা এটা প্রমাণ সাপেক্ষে আমরা এটা ওই ব্যাংকের এগেইনস্টে আমরা দেখব। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থব্যবস্থায় নারী উদ্যোক্তারা অবহেলিত, যা চিন্তার বিষয়। অর্থনীতি আরও গতিশীল করতে নারী উদ্যোক্তাদের অবস্থান শক্তিশালী করার বিকল্প নেই। প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত শিথিল করার পরামর্শ তাদের। নারী উদ্যোক্তাদের অবস্থা আরও বেশি অবহেলিত অবস্থায় আছে। এই দিকটা, এই বিষয়টি আসলে একটা চিন্তার ব্যাপার, কারণ আমাদের টেকসই উন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের যে অবস্থান সেটাকে শক্তিশালী করা দরকার। গত এপ্রিলে করোনার আর্থিক ক্ষতি কাটাতে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০,০০০ কোটি টাকা দেওয়া হয়, যার ৫% বরাদ্দ নারী উদ্যোক্তাদের জন্য। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক জমিতে একই মৌসুমে একাধিক ফসলের ধারণা বদলে দিয়েছে গাইবান্ধার আমির আলীর জীবন। সাথী ফসল চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি, হয়েছেন কোটিপতি, পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকও। অনেকের কাছেই আমির আলী এখন অনুকরণীয়। ৩০ বছর আগে স্থানীয় একটি সংস্থার কাছ থেকে বিনামূল্যে পেঁপের চারা পান দিনমজুর আমির আলী। সে সময় ৮ শতক জমিতে পেঁপের পাশাপাশি সাথী ফসল হিসেবে আদার চাষও করেন তিনি। প্রথম দফা চাষেই ২০,০০০ টাকা লাভ পেয়ে বনে যান পুরোদস্তুর কৃষক। এই সাথী ফসল পদ্ধতি বদলে দেয় তার জীবন। আমির আলী এখন নিজের প্রায় ৪ একর জমিতে চাষ করছেন মাল্টা, কমলা, তিল, আখ, কলাসহ ১০ থেকে ১২ রকম ফল ও সবজি ফসল। শুধু কৃষি কাজ করেই জমিয়েছেন কোটি টাকা। কখনো কোনো জমি ফেলে দেওয়ার চেষ্টা করি না। ৩.৫ একরের মধ্যে অনুমানিক ৪০ থেকে ৫০ শতক আছে আমার ৩ প্রকার ঘাস। আর জমির যে বড় বড় আইলগুলি আছে, আইল দিয়ে আছে পূর্বপুরুষের দুবলে ঘাস। আর আমি এখান থেকে শুরু করে পেতায় আমার ১ একরের মধ্যে আদা আছে, আদার উপরে পেঁপে আছে, পেঁপের সাথে আমার থাই 7 পেয়ারা আছে, তার সাথে পূর্বপুরুষের ছিটানো তিল আছে, তিলের সাথে আমি বীজ তৈরি করে যে বেসমন নবরত্ন কচু, তাহলে এখানে ৫ রকমের ক্ষেত আছে। আমির আলীর বাগানে কাজ করে এলাকার অনেকেই স্বাবলম্বী। কৃষি শ্রমিক রানা মিয়া জানান, উপার্জনের জন্য ঢাকা সহ বিভিন্ন এলাকায় কাজ করেছেন, তবে সচ্ছলতা এসেছে আমির আলীর বাগানে কাজ করেই। পরিবর্তন আছে যে দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন হলো আমি কাজ করতেছি এখানে, বেশ ভালো লাগে আমাদের এখানে। আমিও একজন উদ্যোক্তা হই এনার কাছে আসি ইয়ের জন্য, সাজেশন নেওয়ার জন্য। এখন আমি এনার কাছ থেকে সম্পূর্ণ জেনে শুনে তারপর আমি নিজেও একটা এরকম কিছু করব। এখন আমির আলীর খামার দেখতে আসেন অনেকেই। সরকারি সহায়তা পেলে আমির আলী আরও ভালো কিছু করতে পারবে বলে মনে করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষি বিভাগের লক্ষ্যই কিন্তু তাই যে আমরা একটা জমিতে যত বেশি ফসল করতে পারবো তত আমাদের উৎপাদন বাড়বে এবং কৃষকের আয় হবে। আমির আলীকে দেখে অনেক কৃষক অনুপ্রাণিত হচ্ছে এবং আমাদের কৃষি শ্রমিক অধিদপ্তর আমির আলীর ক্ষেতটাকে আমরা পরিদর্শন করাই এবং যাতে অনুপ্রাণিত হয় অন্যান্য কৃষক, সেটা আমরা করছি। কৃষিকাজে অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকও পেয়েছেন আমির আলী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।